এদিকে সদ্য জন্ম নেওয়া নবজাতকের দেহের তাপমাত্রা পৃথিবীর তাপমাত্রার সাথে বজায় রাখার জন্য খদিজা পূর্বের কোল থেকে নাতিকে নিয়ে টেম্পারেচার কক্ষে চলে যায়। এর পরপরই সবাই যখন পূর্ণতার সাথে দেখা করে রুমের বাইরে চলে গেল, তখন পূর্ণতার বুকটা ধরফর ধরফর করতে লাগলো। পূর্বও এখন পাশে, কিছুটা দূরত্বে, খুবই নিকটে, কিন্তু পূর্ণতার দীর্ঘদিনের ধৈর্য এখন চরম অভিমানে পরিণত হয়েছে। পূর্বের দিকে তাকাতে যে হঠাৎ চোখাচোখি হয়ে যায় ওর, অমনি পূর্ণতা দ্রুত চোখ বন্ধ করে ফেলল। পূর্বকে এইভাবে সামনে পেয়ে মনের অন্দরে প্রচুর তোলপাড় চলছিল। নিজেকে শান্ত করার জন্য পরপরই কয়েকবার ঢোক গিলল পূর্ণতা। মনে মনে গভীরভাবে চিন্তা করতে লাগলো সে কিভাবে এই গুমোট পরিস্থিতি সামাল দিবে। পূর্ব যদি এভাবে চুপচাপ করে বসে থাকে তাহলে পূর্ণতার অভিমান 2 মিনিটের মধ্যে ধুলো ধুলো করে দিবে। চোখ বন্ধ করলেও পূর্ণতা স্পষ্ট করে বুঝতে পারছিল পূর্ব ওর দিকেই এক দৃষ্টিতে চেয়ে আছে। সেই ধারালো দৃষ্টি, সেই শান্ত গভীর চাহনি, সেই সম্মোহন করার মতো বশীভূত ক্ষমতা নিয়ে পূর্ব যেন পূর্ণতার সমস্ত মুখ ঘিরে রেখেছে। এসব ভাবতেই পূর্ণতার বুকে ধরফরানি থামার বদলে আরও তীব্র উৎকণ্ঠায় বেড়ে উঠেছে। বেডে বসা পূর্ব কানের দুপাশ থেকে বারবার টেনে মাস্কটা খুলে ফেলল। পাঞ্জাবির পকেটে মাস্কটা ঢুকিয়ে সে পূর্ণতার দিকে ধীর গতিতে এক ধাপ এগুলো। পূর্ণতা তখনও চোখ বন্ধ করেছিল। হৃদযন্ত্রের বেগতিক ক্রিয়াকলাপের জন্য লম্বা লম্বা শ্বাস টানছিল। পূর্ব ধীরে ধীরে পূর্ণতার মুখের কাছে গিয়ে স্থির দৃষ্টিতে তাকালো। পূর্বের দুহাতে পূর্ণতার কানের দুপাশে সাদা বালিশের উপর রাখা। পূর্ণতা ক্লান্তিপূর্ণ মলিন চেহারার দিকে পূর্ব নির্বিশেষ তাকিয়ে থাকলেও আচমকা পূর্ণতার চোখ খুলে ফেলল। যতটা শান্ত হয়েও চোখ খুলেছিল তার চেয়ে অধিক মাত্রায় অপ্রস্তুত হয়ে গা কাঁপিয়ে শিউরে উঠল পূর্ণতা। চোখ বড় বড় করে থরথর করে নরম ওষ্ঠজোড়া কাঁপাতে থাকলে পূর্ব পূর্ণ দৃষ্টিতে ওর চোখের দিকে তাকালো। সেই দৃষ্টি মেলাতেই পূর্ণতার বুকটা থক করে মোচড়ে এলো। আবার পুরনো ব্যথার আঁচড় লেগে পূর্ণতার চোখে অশ্রু ছলছল করে উঠল। জোরে জোরে শ্বাসকার্য চালাতেই আকস্মাৎ বর্ষণের মতো চোখ হিচ মেরে নিচের ঠোঁট কামড়ে কেঁদে দিল পূর্ণতা। দেহের ব্যথায় কাতর হয়ে মানুষ আচমকা যেভাবে অঝরে কেঁদে ওঠে, মনের ব্যথায় জর্জরিত হয়ে পূর্ণতার ছোট্ট বুকটা টুকরো টুকরো হয়ে ছিঁড়ে যাচ্ছিল যেন। গর্ভাবস্থায় একবারের জন্য দেখতে আসলো না পূর্ব। একটা বারো হাত ধরে চুমু খেয়ে বলল না, আমি আছি তো। দিনগুলো সহ্য করা গেলেও রাতগুলো প্রচণ্ড দুঃসহ ছিল। চারপাশ নীরব হয়ে গেলে মনের যন্ত্রণা কুকড়ে কুকড়ে শেষ করত। পূর্ণতা ফুপিয়ে কাঁদতে থাকলেও পূর্ব ডান হাতে পূর্ণতার মাথাটা বালিশ থেকে খানিকটা উঁচুতে তুলল। কপালের নরম আবেশে ওষ্ঠযুগল ছুঁইয়ে দিয়ে পূর্ণতার কান্নারত মুখের দিকে তাকালো। কিছুক্ষণ মুখটার দিকে তাকিয়ে থেকে কম্পমান ওষ্ঠের দিকে এগোতেই পূর্ণতা তৎক্ষণাৎ পূর্বের ঠোঁটে হাত চাপা দিয়ে বসল। কান্না সুরে তেজ দেখিয়ে সে বলল, এখন এই দরদ কিসের? কেন আমার প্রতি ভালোবাসা দেখানো হচ্ছে? কে আমি? আমি তোমার কেউ? আধা ঘন্টা আগে যদি দুনিয়া ছেড়ে চলে যেতাম বেশ শান্তি পেতে না? তুমি আর কখনো আমার সামনে আসবে না ওয়াসিফ পূর্ব, কোনো দিনও আমার সামনে আসবে না। তুমি আমার জীবনের সবচেয়ে বড় ভুল। আমার জীবনের সবচেয়ে বড় ভুল, আমি তোমাকে ভালোবেসেছি। আমি একটা পাষাণ তুল্য মানুষের জন্য নিজের জীবনটা অন্ধকার করেছি। এটুকু বুঝ আমার মধ্যে হয়নি যে তুমি তো কোনো দিনও আমাকে প্রথম পর্যায়ে রাখো না। রাস্তার ছ্যাঁচড়া কুকুরের মতো আমাকে দেখো। একটা ভিখারির ওপর মানুষও দয়া করে আমার উপরে একটুখানি দয়া দেখিয়েছ। একবারের জন্য ভেবেছ জেল থেকে বের হয়ে সোজা বাড়ি যাই। আজ জ্যামের মধ্যে গাড়িটা যখন আটকালো তখন বারে বারে মনে হচ্ছিল আমি হয়তো তোমার শেষ ইচ্ছা পূরণ করতে পারবো না।
ওই দম বন্ধকর পরিবেশে আমি মারা যাব। আর জীবনেও তোমাকে দেখতে পাবো না। আমার প্রচুর শ্বাস টান হচ্ছিল ওয়াসি পূর্ব। ব্যথায় শরীরের হাড্ডি পর্যন্ত চিনচিন করছিল। যখন মনে হয় আমি একটা পাষাণের জন্য দিন রাত কেঁদেছি, শরীরের সব যন্ত্রণা মুখে তালা লাগিয়ে সহ্য করেছি, সেই পাষাণ তুল্য মানুষ আমার সামনে এসে আজ দরদ দেখাচ্ছে, ভালোবাসা বোঝাচ্ছে, আদরে চুমু খাচ্ছে। আমি চিৎকার করেই কেঁদেছি পূর্ব। তোমার প্রতিটা যন্ত্রণা দেখে আমি কেঁদে ফেলেছি, কিন্তু আমার যন্ত্রণা দেখে তোমার একটুও মায়া হয়নি। আমাকে চারটা মাস তুমি কষ্ট দিয়েছ। আজ আমি কেন বেঁচে রইলাম নিজেও জানি না, সত্যি জানি না, জানা নেই। শক্ত হয়ে গেল পূর্বের মুখ, চোখের দৃষ্টিও কঠোর হয়ে উঠল ওর। পূর্ণতার কাছ থেকে ধীরে ধীরে মাথা তুলে বেড থেকে উঠে দাঁড়ালো। পূর্ণতার দুহাতে তালুতে মুখ ঢেকে তুমুল অশ্রুধারায় কাঁদছিল। পূর্ব সেদিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে থেকে পেছনের দিকে পিছিয়ে যাচ্ছিল। দরজার কাছে যখন পিঠ ঠেকে গেল তখন পূর্ব নিজেকে সামলে নিয়ে দ্রুত কেবিন থেকে বেরিয়ে গেল। ঠিক ওই সময় আয়মানের মুখোমুখি হয়ে যায় পূর্ব। অপ্রস্তুত হয়ে আয়মানের সামনে যখন দাঁড়িয়ে পড়ল তখন আয়মান কৌতূহল পানে কেবিনের বদ্ধ দরজায় তাকিয়ে তৎক্ষণাৎ পূর্বের দিকে দৃষ্টি ফেলল। পূর্বের হাবভাব কোনো বিরূপ অবস্থা বোঝা না গেলেও আয়মানের মনে সূক্ষ্ম কৌতূহল কাজ করছিল। সে উদ্বেগপূর্ণ গলায় কিছুটা স্বাভাবিক ভঙ্গিতে প্রশ্ন করল, পূর্ব ভাই, কিছু হয়েছে? পূর্ব খুব সাবধানে গলা ভেজালো যেন, তারপর খুব শান্ত সুরে বলল, না, কিছু হয়নি। আয়মানের মন শান্তি পেল না উত্তর শুনে কিন্তু পূর্বের পাল্টা প্রশ্ন করতেই পারল না সে। পূর্ব হনহন করে করিডোর পেরিয়ে টেম্পারেচার কক্ষে চলে গেল। উদ্ভ্রান্ত দৃষ্টিতে আয়মান পূর্বে যাওয়ার দেখে উসখুস মনে শেষে চিন্তা করল পূর্ণতার কেবিনে গেলেই হয়তো কাহিনীর জট খুলবে। আয়মান সাথে সাথে কেবিনের দরজা ঠেলে ভেতরে ঢুকতেই হকচকিয়ে থমকে যায়। পূর্ণতা হাউমাউ করে মুখ ঢেকে কাচ্ছে। তাড়াতাড়ি আয়মান দরজা চাপিয়ে পূর্ণতার কাছে দৌড়ে আসে। বেডের কাছে স্টিলের টুলটা টেনে বসতে বসতেই প্রচণ্ড উত্তেজনায় আয়মান প্রশ্ন ছুড়ল, দোস্ত, কিছু হয়েছে? কাঁদোস কেন? ভাই তোরে কিছু বলছে? সেরি তুই এমনি কাঁদলে কি চলবো? আমারে বলবি না? পূর্ণতা বল, কি হয়েছে? কাঁদিস না, চুপ কর। আয়মানের জোড়াজুড়িতে অনেকক্ষণ পর পূর্ণতা একটু শান্ত হলো। দুচোখ হাতের তালুতে মুছে আয়মানের দিকে দৃষ্টি দিল। আয়মান টুলে বসে ওর দিকে উত্তরের অপেক্ষায় তাকিয়ে আছে। পূর্ণতা শুকনো গলা ভিজিয়ে গিলে একটু অপ্রসন্ন বোধ করল। হাতের ইশারায় পানির বোতল দেখিয়ে দিলে আয়মান দ্রুত গ্লাসে পানি ঢেলে ওখানে খাইয়ে দিল। গ্লাসটা আগের জায়গায় রাখতে আয়মান বলে উঠল, এখন বল, কি হয়েছে? কেন এইভাবে কাঁদতেছিলি? ভাই তোরে কিছু বলছে? আমার মনে তো হয় না ভাই তোরে অমন কিছু বলবো। ঠিক করে বলতো, কি হয়েছে? পূর্ণতা আবার ভেজা চোখ মুছে নিল। গলায় একটু ঠিক করে হালকা কেশে ঠান্ডা গলায় বলল, কিছুই হয়নি। আয়মান দারুণ রাগ দেখিয়ে কপাল কুঁচকে ফেলল। চেঁচিয়ে বলল, আবার মিথ্যা বলছস কেন? আবার মিথ্যা বলছ কোন সাহসে? চটকানা খাইয়া সোজা সাপটা বল, তোর কি হয়েছে বাইরের লগে? তুই বাইরে কি বলছস? আমি জানি তুই পাকনামি কইরা বাইরে আড়াইটা বকছস আর বইকে নিজেই দুনিয়া বাসায় কাটাছস। ডপ না মাইরা তাড়াতাড়ি ক, কি বলছস বাইরে? পূর্ণতা কয়েক মিনিট চুপ করে থাকলো। সিলিংয়ের দিকে নীরবে তাকিয়ে থাকতেই অশ্রুপূর্ণ চোখে কান্না মিশ্রিত কণ্ঠে বলল, আমার সামনে থেকে ওই লোকটাকে চলে যেতে বলেছি। আমি ওই লোকের মুখ দেখতে চাই না। পূর্ণতা ওইটুকু কথা শুনে প্রচণ্ড অবাক হয়ে আয়মান ঝট করে টুল থেকে আকস্মিক দাঁড়িয়ে যায় সে। চোয়াল ঝুলিয়ে পূর্ণতার দিকে তাকিয়ে থাকলে ওই মুহূর্তে আয়মান বিস্ময়সূচকে বলে ওঠে, তুই সত্যি এগুলো বলছস? পূর্ণতা চোখ বন্ধ করে ফেলল। বন্ধ করতেই অশ্রুগুলো দুকল বেয়ে বালিশে গড়িয়ে পড়ল। আয়মান
হতবুদ্ধির মতো কতক্ষণ নির্বাক ছিল জানা নেই। যখন সদ্বিদ ফিরে পেল তখন পূর্ণতার উপর প্রচণ্ড ক্ষেপে গিয়ে হুঙ্কার দিয়ে বলল, তুই থাপড়া খেলে সোজা হইবি। তুই এগুলা কি করলি পূর্ণতা? তুই থাপড়া খেলে সোজা হইবি। তুই এগুলা কি করলি পূর্ণতা? কেন তোর গিলুর মধ্যে এইটা ঢুকে না? এই ওয়াসিফ পূর্ব নামের পোলা তোরে ছাড়া আর কিচ্ছু বুঝে না। বারবার তুই একই তামসা কেন করস? তুই কি জানোস ভাই এতদিন কি করতে গেছিল? ভাই এতদিন তীব্র গলায় ঝরঝর করে শব্দ বর্ষণ করতেই হঠাৎ থমকে গেল আয়মান। মুখ থেকে অনাকাঙ্ক্ষিত ও অপ্রত্যাশিত কথাগুলো বেরিয়ে যেতেই নিজেকে অন্তিম মুহূর্তে সামনে নিল, কিন্তু পার পাওয়া গেল না অবশ্য। পূর্ণতা শেষোক্ত কথা শুনে অমনি চকিতে দৃষ্টিতে ছুঁড়ে জোর গলায় প্রশ্ন তুলল। আয়মান কোনো উত্তর না পেয়ে দৃষ্টিনত করল সাথে সাথে। পূর্ণতার মধ্যে অন্যরকম চিন্তা তখন জেঁকে ধরেছিল। তীব্র উৎকণ্ঠা এবং মাতাল অবস্থা, এই দুই পরিস্থিতিতে মানুষ না চাইতেও সত্য উগলে দেয়। আয়মানের ক্ষেত্রেও তখন তাই। পূর্ণতা বিস্মিত দৃষ্টিতে উত্তরের জন্য অনবরত প্রশ্ন করলেই আয়মান তাড়াতাড়ি সেগুলো না বুঝিয়ে প্রস্থান করে। অনেকটা চোরের মতো গা ঢাকা দিয়ে নিজেকে আড়াল করল আয়মান। পূর্ণতার জিদ আরও প্রখর হয়ে উঠল তখন। পূর্বে নিরুদ্দেশ হওয়ার ব্যাপারে আয়মান যেখানে সব জানে, সেখানে পূর্ণতা জানানোর প্রয়োজন বোধ করেনি পূর্ব। তার মানে এখনো বিশ্বাসের ডোরটা দৃঢ় হয়নি পূর্ণতার জন্য। পূর্ণতা বুক ভর্তি দীর্ঘশ্বাস ছাড়ল। মনের গোচরে বহু প্রশ্নের আনাগোনা হলেও জিদের প্রভাবটা বেশি ছিল। আয়মান সবটা জেনেও কেন ওকে জানালো না? কী কারণ, কী জন্য, কী উদ্দেশ্য? হাসপাতাল থেকে ছাড়া পেয়ে পূর্ণতা গাড়ির কাছে আসলো। একদিন খোদেজার পর্যবেক্ষণ ও নার্সের যত্নে পেয়ে পূর্ণতার দুর্বলতা কাটিয়ে সুস্থ হয়ে উঠল। নর্মাল ডেলিভারি কেস হওয়ার জন্য হাসপাতাল ওকে পঞ্চম দিনে ছেড়ে দিল। কবির, আয়মান ও পূর্বের গাড়ি পরপর সিরিয়ালে সাজানো ছিল। খোদেজা পূর্ণতাকে পূর্বের গাড়িতে বসতে বলে কবিরের গাড়িতে উঠে বসল। পূর্ব আজ ভিন্ন বেশে সাদা শার্ট ও কালো প্যান্ট পরে এসেছে। দুহাত ভাঁজ করে গাড়ির সাথে ঠেস দিয়ে দাঁড়িয়ে আছে। চোখে মুখে গম্ভীরতার ছাপ আজও বেশ স্পষ্ট। আজও শার্টের স্লিভ যথারীতি নামানো। আয়মান অফিসের ফর্মাল পোশাকে থাকা সত্ত্বেও পূর্ণতার জন্য অপেক্ষা করছে। আয়শা আজ আসেনি হাসপাতালে। তিনি পলাশের সাথে আছেন ওয়াসিফ ভিলায়। সাবিহা আয়মানের তুখোর ধমক খেয়ে শিকদার বাড়িতে রয়ে গেছে, আসেনি পূর্ণতাকে দেখতে। পূর্ণতা ছেলেকে নিয়ে দাঁড়িয়ে থাকতেই কবির প্রশ্ন করল। পূর্ণতা বাবার দিকে সরল দৃষ্টিতে তাকালো, মৃদু হেসে জবাব দিল, বাবা আমি তোমার গাড়িতে উঠি। কবির আহম্মক হয়ে গেলেন মেয়ের কথায়। পূর্বের দিকে দৃষ্টি ছুড়ে দিয়ে দেখলেন পূর্ব পকেট থেকে গাড়ির রিমোট বের করছে। ড্রাইভিং সিটের দরজা খুলে সে ইতিমধ্যে বসে পড়েছে। পূর্ণতাও কথা শেষ করতেই কবিরের গাড়িতে উঠে বসেছে। দুজনে দুই গাড়িতে কিভাবে উঠল এটাই তিনি ভেবে কুল পাচ্ছিল না। সম্পর্কের মধ্যে কোনো ফাটল ধরল কিনা তিনি কিছুই মেলাতে পারছিলেন না। অন্যমনস্ক হয়ে এসব ভাবতে লাগলেন। পূর্ণতার যাত্রার জন্য তাগাদা দিল। কবির চুপচাপ গাড়িতে উঠে স্থির অবস্থায় ছেড়ে দিলেন, কিন্তু তিনি ব্যাকসাইডের লুকিং মিররে দেখলেন পূর্ব পেছন থেকে নিজের গাড়িটার গতি স্লো করে অন্য রাস্তায় ঢুকে গেল। এদিকে গাড়ির মেয়ের দিকে তাকিয়ে দেখলেন পূর্ণতার মুখও বিষণ্ণতায় লেপ্টে আছে। খুশির আমেজ নেই মুখটার মধ্যে। ওয়াসিফ ভিলায় বহুদিন পর রমরমা অবস্থা ধারণ করল। হাসি ঠাট্টায় বাড়ির আনাচে কানাচে সহর্ষে কলরব উঠল। পরিপূর্ণ হয়ে উঠল শূন্য বাড়ির কোণাগুলো। দুপুরে সবাই একসাথে খেতে বসল। আয়শা নিজ হাতে সবার জন্য খাবার পরিবেশন করল। খোদেজা, কবিরের পাশাপাশি আয়মানের পরিবার হিসেবে আফিয়া, আনোয়ারা ও সাবিয়াও আসলো। দুপুর 12টায় শাহজালাল বিমানবন্দরে ফ্লাইট অবতরণের মাধ্যমে পূর্বিকাও এ আয়োজনে জমায়েত হলো। আসার কথা ছিল সেই কবে,
কিন্তু বিদেশের মাটিতে ইমিগ্রেশন জনিত সমস্যা জেরে দ্রুত ফিরতে পারেনি পূর্বিকা। আদরের ভাইকে দুর্দশাগ্রস্ত দেখেও না ফেরার দুঃখে চোখের পানি ফেলেছে সেই অপরিচিত দেশে। আজীবন বড় বোন হিসেবে আগলে রাখার পরও এই প্রথম পারল না পূর্বের পাশে থাকতে। ভাতিজাকে কোলে তুলে খুশির আনন্দে কেঁদে দেয় পূর্বিকা। এ যেন আরেক পূর্ব, আরেক রাগের আগমন। দুপুরের খাওয়া শেষে সবাই গ্রাউন্ড ফ্লোরে অতিথি কক্ষে একত্র হলো। সেখানে রেস্টের ওসিলায় আড্ডার গুজব ঘন্টার পর ঘন্টা চলতে থাকলো। পূর্ণতা রুমে ফিরে গোসল সেরে দেখল পূর্বের গাড়ি গেট দিয়ে ঢুকছে। সকালে সেই ঘটনার পর এতক্ষণে সে বাড়িতে ফিরছে। পূর্ণতা সুস্থ হয়ে উঠলে আগের বেশভূষায় ফিরে আসে। ম্যাক্সি পরা বাদ দিয়ে এখন শাড়ি পরে। আজ বাড়িতে বহু মানুষের ঢল দেখে বাসন্তী রঙের জামদানি শাড়ি পরে পূর্ণতা বিকেলের জন্য হালকা নাস্তার তাগিদে সে রান্নাঘরে গিয়ে নুরানিকে নিয়ে নাস্তা বানিয়ে ফেলে। এদিকে ময়নাকে দিয়ে পূর্বের জন্য দুপুরের যে খাবার পাঠিয়েছিল সেগুলো ফেরত এসেছে। পূর্ণতা কপাল কুঁচকে ময়নাকে প্রশ্ন করে, তোর ভাই খায়নি কেন? ময়না প্লেটের উপর ঢাকনা দিয়ে বলল, ভাইয়েরে বলে শরীর বেদনা করতেছে, খাইতো না। শরীর ব্যথার কথা শুনে পূর্ণতা একটু চিন্তিত হয়ে উঠল। সে আর ভেঙে জিজ্ঞেস করল, তোর ভাই কি করছে? রুমে বিছানায় শুয়ে আছে নাকি ছেলে নিয়ে খেলছে? ময়না ফ্রিজ থেকে ফলাদি বের করে অপকটে বলল, ভাইয়েরে ধুঁয়ায় সিগারেট টানতেছে ভাবি। ধোঁয়ার লেগা রুমে ঢোকা যায় না। বাবু ঘরে নাই, বড় আপার কাছে খেলতেছে। সিগারেটের কথা শুনতেই তালগোল পাকিয়ে ফেলল পূর্ণতা। হাতের ছুরি ফেলে সে নুরানির কাজে বুঝিয়ে অমনি সিঁড়ি বেয়ে উপরে উঠল। রুমের কাছে এসে যেই নব ঘুরাবে অমনি নিজেকে দমিয়ে ফেলল। পূর্ব যদি সিগারেট খায় তাতে ওর কি? ওর তো কিছু হওয়ার কথা নয়। যেই ব্যক্তি বেহায়ার মতো আচরণ শুরু করেছে তার জন্য বিন্দু মাত্র চিন্তা করা পাপ। পূর্ণতা পা ঘুরিয়ে আবার চলে আসলো। রাগী মুখে প্রতিটা কাজ করতে লাগলো। ময়না ওর দিকে পিটপিট করে তাকিয়ে থাকলেও নুরানি আর চোখে প্রায় সবই বুঝল। পূর্ণতার অবস্থা দেখেও কিছু বলার সাহস পেল না। আজ যে দুপুরের মধ্যে কেমন সংঘর্ষ হবে কেউ জানে না। আয়েশার তোষামোদের জন্য খোদেজার সিদ্ধান্ত নিলেন কিছুদিন তিনি মেয়ের সঙ্গেই থাকবেন এবং নাতির প্রতি খেয়াল রাখবেন। আয়েশা যথেষ্ট যত্নবান হলেও পলাশের দিকে খেয়াল রাখা আবশ্যক। পূর্বিকা আসার পর একবার কি দুবার পূর্ণতার সাথে কথা বলেছে। কথার মধ্যে এতটুকুই বুঝে গেছে পূর্বের সাথে কোনো কিছুই ঠিক নয়। এদিকে পূর্ব রুমের দরজা আটকে রেখেছে বিকেলের পর থেকে। নুরানিকে বলে খবর পাঠিয়েছে সে বেঘুরে ঘুমাবে। এই সময় কেউ যেন ডিস্টার্ব না করে। পূর্বিকা চালাকি করে ভাতিজাকে কোলে নিয়ে আবদার করল ভাতিজা তার ফুপির সাথে আজ রাতটুকু ঘুমাবে। যদি সে ভাতিজা মহাশয়কে না সামলাতে পারে তাহলে পূর্ণতার কাছে এসে দিয়ে যাবে। পূর্ণতা সেসব কথা যথাযথ মেনে ঠিক 10টার দিকে রুমের কাছে আসলো। নব মোচড়ে দেখলো সেটা লক। চরম বিরক্তিতে পূর্ণতা দরজায় পরপর নক করলো। রুমের ভেতর থেকে ক্রুদ্ধ গলা বলল, কে বাইরে? আমি না করার পরও কেন আসা হয়েছে? পূর্ণতা সেই সুরে তাল মিলিয়ে তেজ দেখিয়ে বলল, এটা আমারও রুম। যদি এখান থেকে বের করে দিতে চাও তাহলে আমার জামা কাপড় নিতে দাও, আমি চলে যাব। কথাটুকু বলে ঠিক 2 মিনিট অপেক্ষার জন্য দাঁড়ালো পূর্ণতা। তবে সময় তত অতিক্রম হলো না। ঠিক 1 মিনিটের মধ্যে দরজা খোলার শব্দ হলো। পূর্ণতার দরজা ঠেলে ভেতরে ঢুকতেই নাকে ভক করে বিষাক্ত ধোঁয়ার গন্ধ গেল। অমনি পূর্ণতা আঁচলে মুখ চেপে চারপাশটা দেখার চেষ্টা করল। অন্ধকারে সব কিছু আরও খুটখুটে অন্ধকার লাগছিল। পূর্ণতা তাড়াতাড়ি রুমের লাইটে জ্বালিয়ে দেখল পূর্ব জ্বলন্ত সিগারেট হাতে সোফায় বসে আছে। মাথাটা ফ্লোরের দিকে নিচু করে ঝুঁকিয়ে রেখেছে। নিকোটিনের ধোঁয়ায় দম বন্ধ হয়ে আসছে পূর্ণতার। সে দ্রুত দক্ষিণ দিকে জানালাটা খুলে বাকি দুটো জানালাও খুলে দিল। এসি বন্ধ করে ফ্যান ছেড়ে দিতেই
পূর্বের সামনে গিয়ে মৃদু ভঙ্গিতে কাশতে কাশতে পূর্ণতা রাগান্বিত স্বরে বলল, লজ্জা করে না বাড়ির মধ্যে এইভাবে সিগারেট টানতে? আম্মা এসে দেখলে কি ভাববে? এইটুকু জ্ঞান নেই? টনক নড়ল পূর্বের। যেভাবে বসেছিল সেভাবে স্থির হয়ে বসে রইল। বাহাতে সিগারেটটা জ্বলতে জ্বলতে ছাই হয়ে ফ্লোরে পড়ছিল। কোনো হেলদোল নেই ওর। পূর্বের ভাবগতি দেখে পূর্ণতা ক্ষুব্ধ হয়ে হাত ঝাড়া মেরে সিগারেটটা নিচে ফেলে দিল। সেটা ফ্লোর থেকে তুলে জানালা দিয়ে বাইরে নিক্ষেপ করল। পুনরায় পূর্বের দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে দুগাল দুহাতে ধরে ওর মুখ তুলে বলল, আমি কি বলেছি শুনতে পাওনি? তুমি এভাবে সিগারেট খাচ্ছ কেন? নিজের ছেলের কথা বাদই দিলাম, বাড়িতে যে তোমার অসুস্থ বাবা পড়ে আছে সেই খেয়াল নেই? পূর্ব শান্ত দৃষ্টিতে তাকালো, যে দৃষ্টিতে কষ্ট ও বিষণ্ণতা কাতরতা স্পষ্টভাবে ফুটে উঠেছিল। পূর্বকে কয়েক চোট বিশ্রী ভাষায় গালি দিতে গিয়ে থমকে গেল পূর্ণতা। শুকনো মুখের দিকে তাকাতে গিয়ে কপালের ডান কোনায় নজর পড়ল ওর। সেখানে সাদা ব্যান্ডেজ এখনও লাগানো। কিছু এলোমেলো চুলের কারণে ব্যান্ডেজটা একটু ঢাকা ছিল। পূর্ণতা বৃদ্ধাঙ্গুলের চুল সরিয়ে দেখল জায়গাটার ক্ষত কিছুটা শুকিয়ে এসেছে। হুট করে জেলের অত্যাচারগুলোর মনে পড়ল ওর। ধরফর করে উঠল সেই রক্তাক্ত অবস্থার কথা ভেবে। পূর্ণতা বিহব্বল হয়ে যাওয়া মুখ দেখে পূর্ব অদ্ভুত সুরে বলল, সিগারেট খাইনি। চুমু খেয়ে দেখো, আমি সত্যি সিগারেট খাইনি। পূর্ণতা তৎক্ষণাৎ পূর্বের গাল ছেড়ে অন্যদিকে মুখ ঘোরাল। আলমারির দিকে দৃষ্টি যেতেই ক্ষণিকের জন্য ভুলে যাওয়ার কাজটি মনে পড়ল। সে পা চালিয়ে আলমারি খুলে শাড়ির সবগুলো হ্যাঙ্গার বের করতে লাগলো। পূর্ব অসহায় দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে থাকতে নীরবে হেঁটে গিয়ে দরজার সিটকিনি তুলে দিল। পূর্ণতা তখন আলমারি থেকে কাপড় বের করতে ব্যস্ত ছিল, খেয়াল করেনি সে পূর্বের উপর। পূর্ব আবার সোফায় জায়গায় চলে গেল, কিন্তু স্থান একটু পরিবর্তন ঘটিয়ে ঠিক জানালার কাছে গিয়ে আকাশের দৃষ্টি রাখল। সাদা পর্দায় বাতাসে মৃদু ঝাপটায় উঠছে। বাইরে থেকে মন মাতানো বাতাস এসে দেহ মন প্রশান্ত করে দিচ্ছে। পূর্ব প্যান্ট পকেটে দুহাত পুরে পরম শান্তি পরম মায়ায় চোখ বুজে সুর তুলল। সেই সুরও যেন কিছুটা আবেগ মিশ্রিত, কিছুটা দুঃখপূর্ণ, কিছুটা অনাকাঙ্ক্ষিত। মনকে অতল স্পর্শ করে বেশ শান্ত ঠান্ডা গলায় গান গাইতে লাগলো। কি করি বলো তুমি হিনা? থেমে গেল পূর্ণতার মুহূর্ত। হাতকে এলো শ্বাস। পূর্বের মুখ নিশ্চিত সুর যেন হৃদযন্ত্র আবার বাড়িয়ে তুলছে পূর্ণতার। ঠিক সেদিনের মতো, যেদিন দরজার বাইরে দাঁড়িয়ে সহসা পৃথিবী থমকে গিয়েছিল। আমি পারিনি তোমাকে আপন করে রাখতে, আমি পারিনি তোমাকে আবার আমার করে রাখতে। তুমি বুঝনি আমি বলিনি, তুমি স্বপ্নতে কেন আসনি। আমার অভিমান তোমাকে নিয়ে সব গেছি। গানে গানে সুরে সুরে কত কথা বলেছি তোমাকে, তুমি বুঝনি বুঝনি। কখনো যদি মনে চেয়ে আকাশের পানে আমাকে খোঁজো, কখনো যদি হঠাৎ এসে জড়িয়ে ধরে বলো ভালোবাসো। গানের শেষটুকুতে এসে গলাটা কান্নায় সিক্ত হয়ে গেল পূর্বের। আকাশের পানে নিবদ্ধ দুই চোখ ঝাপসা হয়ে উঠল তখন। পকেটের ভেতর সিগারেটের শূন্য প্যাকেটটা দুমড়ে মুচড়ে ফেলছিল গানের প্রতিটি সুরে। এক পর্যায়ে পকেট থেকে সেটা বের করে জানালা দিয়ে ছুঁড়ে মারল বাইরে।
মাথা নিচু করে কয়েক সেকেন্ড নীরব থেকে পূর্ব বলে উঠল অসহনীয় কণ্ঠে, আমি সিগারেট খাইনি পূর্ণতা। আমি জেল থেকে বেরিয়ে খারাপ জায়গায় যাইনি। একবার চুমু খেয়ে দেখো আমি মিথ্যা বলছি কিনা। একবার আমার কথা শুনে দেখো আমি এতদিন কোথায় ছিলাম। আমি আর সহ্য ক্ষমতার মধ্যে নেই। হাঁপিয়ে গিয়েছি, প্রচুর ক্লান্ত হয়েছি, সব হারিয়ে ফেলেছি একে একে সব। আমার রুহটা বাদে বাইরে সব কিছু আমার হারিয়ে গেছে। আমার দীর্ঘ সাধনার ইচ্ছাটা কবরে স্থান দিয়েছে। আমার জন্য কিছুই অবশিষ্ট নেই, কিচ্ছু নেই। সিগারেটের উৎকট গন্ধ এখন আর নেই। রুমে অনেকক্ষণ যাবৎ কোনো সারা শব্দ নেই। পূর্ব জানালার কাছে তখনও দাঁড়িয়ে রইল, দৃষ্টি নত করে দুহাত পকেটে গুজেছিল। দক্ষিণা বাতাস এসে মাথা নিচ ঠিক তালুর চুলগুলো উড়িয়ে দিচ্ছে পূর্বের। রাতের প্রহরগুলো আরও নিস্তব্ধতায় ধীরে ধীরে আচ্ছন্ন হচ্ছে। পূর্ণতা নির্বাক হয়ে শাড়ির হ্যাঙ্গার হাতে পূর্বের দিকে তাকিয়ে আছে। কালো শার্ট পরুয়া মানুষটার দিকে দৃষ্টি আটকে সবকিছু যেন থমকে গেছে। পূর্ণতা স্থির দৃষ্টি শুকনো গলায় ঢোক ফেলল, কিন্তু মনের চঞ্চলতা প্রচণ্ড উৎকণ্ঠায় নিজেকে সামলাতে গিয়ে খুব হিমশিম খাচ্ছিল। ধুকধুক করে বুকের থুকথুকানি আরও দ্রুত বেগে চলতে লাগলো ওর। শব্দহীন পরিবেশে প্রতিটি ধুকপুকুনির আওয়াজ কানের পর্দায় ধরাস ধরাস করে অনুভব করলো। তাক লেগে যাচ্ছে কানের পাতলা পর্দায়। অসহ্য লাগছে শরীর, মন, দেহ। অবিরামভাবে বর্ষণের জন্য চোখের কোণে মেঘ জমেছে। যে কোনো মুহূর্তে ঝরঝরিয়ে অশ্রু বর্ষণ হতে চলেছে পূর্ণতার। পূর্ণতা স্পষ্ট টের পেল ওর সারা শরীর থরথর করে কাঁপছে। হাতের হ্যাঙ্গারটাও কাঁপুনির জন্য মৃদু নড়ছে। নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা, আরেকবার অশ্রু চোখে ঢোক গিলল পূর্ণতা। অমনি সিক্ত চক্ষুকোল থেকে অশ্রু গড়িয়ে পড়ল তার। ওর ইচ্ছে ছিল অভিমানের এই শক্ত খোরসটা এত সহজে নড়বড়ে হতে দিবে না। কথা বলবে না সে পূর্বের সাথে। ওর কথা সম্পূর্ণ অগ্রাহ্য করে এ রুম থেকে পালিয়ে যাবে। কিন্তু পূর্ণতা কিছুতেই ভাবার সময়ও সুযোগ পেল না। পূর্ব ঠিক ওই মুহূর্তেই নীরবতা বিচ্ছিন্ন করে গাঢ় গলায় অসহায় ভঙ্গিতে বলল, তুমি আমার কথা একটাবার শোনো পূর্ণ। আমি তো তোমার কাছে কখনো মিথ্যা বলিনি। আমার কথাগুলো না শুনে যদি দূরে দূরে থাকো আমি কিভাবে ভুল শুধরাবো? একবার শোনো পূর্ণ, আমি তোমাকে অনুরোধ করছি, আমার কথা একটু শোনো। শক্ত দৃষ্টিতে তাকালো পূর্ণতা। গলা দিয়ে কোনো শব্দ উচ্চারণ করল না। অনেকটা অনুভূতি শূন্য ব্যক্তির মতো নিজেকে দমিয়ে নিল সে। চোখের পানিও মুছে ফেলল শাড়ির আঁচলে। আজ সে শুনতে ইচ্ছুক পূর্ব কি কথা বলার জন্য আকুতি মিনতি করছে। কেন সে তামাশা করে সিগারেট জ্বালিয়ে ঘন্টার পর ঘন্টা বিষাক্ত ধোঁয়া সৃষ্টি করেছে, সবই পূর্ণতা শুনতে ইচ্ছুক এখন। পূর্ব জানালার কাছ থেকে ঘুরে দাঁড়ালো। প্যান্টের পকেট থেকে দুহাত বের করে পূর্ণতার দিকে শান্ত দৃষ্টিতে তাকালো। কিন্তু পূর্ণতার চাহনিতে কোনো বিশেষ ভাবাবেগ নেই। উল্টো এর পরিবর্তে প্রচণ্ড রাগ এবং ডোন্ট কেয়ার ভাব চোখ মুখে বেশ পরিদৃষ্ট। পূর্ব গলা ভিজিয়ে চোখ বন্ধ করে ছোট্ট নিঃশ্বাস ছাড়ল। পুনরায় পূর্ণতার দিকে তাকিয়ে বিষণ্ণ সুরে বলল, আজ তোমার সামনে যেই পূর্বকে দেখতে পাচ্ছ আর জেল থেকে যেই পূর্ব বেরিয়েছিল তার মধ্যে বিশাল তফাৎ ছিল পূর্ণ। যে 5 মাস আমি বন্দি জীবন পার করেছি সেগুলো মোটেই ভালো ছিল না। আমি খুব খারাপ অবস্থায় ছিলাম পূর্ণ। বিশ্বাস করো, জেল থেকে বেরিয়ে আমি তোমার কাছে ফিরতে চেয়েছিলাম। তোমাকে দোহাই দিচ্ছি, আমি একটা কথাও মিথ্যা বলছি না। আমি তোমার কাছে আসার জন্য ব্যাকুল হয়েছিলাম, কিন্তু যেখানে আমি মানসিকভাবে ভেঙে পড়েছিলাম সেখানে ওই বিধ্বস্ত অবস্থায় তোমার কাছে কিভাবে আসতাম? তুমি আমার সামান্য আঁচড় দেখলেই কেঁদে ওঠো। আর ওরা 5 মাসে আমার কি অবস্থা বানিয়েছিল সেটা যদি দেখতে, তুমি কি স্থির থাকতে না পূর্ণ? তুমি কাঁদতে কাঁদতে নিজের অসুখ ডেকে আনতে। আমি কিভাবে এই ভুল করতাম বলো? তোমার ওই মুখ দেখার সাহস আমার কিভাবে হতো? তুমি তো ওই মুহূর্তে একা ছিলে না, তোমার পেটে আমার চিহ্নটার অস্তিত্ব ছিল। তোমার কিছু হলেও ও আবার হারিয়ে যেত। সেই দুঃখ কি করে তুমি সহ্য করতে? আমি তোমাকে কষ্ট দেওয়ার কথা চিন্তা করিনি পূর্ণ। আল্লাহ জানেন, আমি তোমার কথা এক মুহূর্ত ভাবতে ভুলিনি। তুমি আমার জন্য কতটা পাগল আমি তো জানি। তুমি আমার অবস্থা দেখে কতটুকু স্থির হতে
পারবে। তোমাকে যে বুকে টেনে শক্ত করে জড়িয়ে রাখবো সেই হাতটাও ভাঙা ছিল পূর্ণ। প্লাস্টার হাতে তোমাকে একটুও ধরতে পারতাম না। আরেক হাত দিয়ে যে তোমায় আগলানোর চেষ্টা চালাবো সেটাও ক্ষতবিক্ষত ছিল। জেলের ভেতর আমার রক্তাক্ত বিশ্রী ঠোঁটে তুমি চুমু খাও। আমি তো মরার আগ পর্যন্ত সেই দৃশ্য ভুলবো না পূর্ণ। আবার ওই করুণ দশা দেখে সেদিন তুমি কাছে টানতে একটু ভুলোনি। আজও মনে পড়ে সেদিন তুমি একটা মুহূর্তের জন্য কান্না থামাতে পারোনি। নিকাবের আড়ালে তোমার ব্যাকুল চোখ দুটো বারবার আমার জন্য কেমন করে কেঁদেছে। আমি কি করে ভুলে যাব? ভুলবো না তো। সেলের বাইরে বসে দু হাত বাড়িয়ে আমাকে জড়িয়ে ধরার জন্য ছটফট করেছে। সেই কাতরানো দৃশ্য আমি কোনোদিনও ভুলতে পারবো না। আজ আমার খুব যন্ত্রণা হচ্ছে। দেখো, আমি তোমার মতোই ছটফট করছি, কিন্তু কোনোভাবেই তোমাকে দেখতে পাচ্ছি না। আমি যন্ত্রণায় ভুগছি, প্রকাশ করতে পারছি না। তোমাকে কাছে পেয়েও দূরে থাকার দুঃখে কাতর হয়ে গেছি। অথচ জোর খাটিয়ে তোমার কাছে যাওয়ার সাহস পাচ্ছি না পূর্ণতা। তুমি আমার সাথে এরকম করো না। আমার জীবনে তোমাকে ছাড়া আমি আর কিচ্ছুই রাখতে পারিনি। আমার সব চলে গেছে। আমার সব কাছ থেকে দূরে চলে গেছে। আমার ন্যূনতম যোগ্যতাও আর নেই। কণ্ঠরুদ্ধ হয়ে আসলো পূর্বের। নিজেকে বিবশ অবস্থা থেকে সামলাতে গিয়ে চোখ নিচু করে ফেলল সে। সমস্ত শরীর ধীরে ধীরে ফ্লোরে ছেড়ে দিল হাঁটুতে ভর দিয়ে। নিস্তব্ধ রুমটার ভেতরে কান্না মৃদু ফিসফিস শব্দ হচ্ছিল। পূর্ব চোখ নিচু করে ফ্লোরের দিকে দৃষ্টি নিবদ্ধ করে রেখেছে। ভারাক্রান্ত মনটা যেন নিংড়ে দিয়েছে কেউ। বীভৎস যন্ত্রণায় বুকটা ছিঁড়ে আসতে চাইছে। নিজেকে চূড়ান্ত সীমায় সামলে নিয়ে পূর্ব ঝাপসা দৃষ্টি তুলে পূর্ণতার দিকে তাকালো। পূর্ণতার দৃষ্টি তখন অটল, শান্ত, স্থির ছিল। কিছু বলার জন্য গাঢ় করে ঢোক গিলল পূর্ব। অশ্রুবিহ্বল চাহনিতে ক্লিষ্ট কণ্ঠে বলল, জেল থেকে কখনো বেরোতে পারতাম না পূর্ণ। আমার মতো মানুষ কখনো জেল থেকে সুস্থ সবল বের হওয়ার সুযোগ পায় না। যতবার আমার উপর অত্যাচার করতো আমি চোখ বন্ধ করে কালেমা পড়ে ফেলতাম। এই বুঝি আমার রুহটা চলে গেল। আমি বোধহয় আর কোনোদিনও তোমার কাছে ফিরতে পারবো না। ফার্স্ট ভিজিটটাই তোমার সাথে আমার শেষ দেখা। কিন্তু একদিন কি ভেবে যে আমার শত্রু আমার সামনে এসে উপস্থিত হলো আমি জানি না। সেলের ভেতর আমি তখন অর্ধচেতন ছিলাম। মাথা ফেটে রক্ত পড়ছিল। রোলারের বেকায়দা বাড়ি খেয়ে মাথার ডান দিকটা ইনজিওর্ড হয়ে গেছে। ইমতিয়াজ এসে চেয়ারে বসলো। আমার অবস্থা এতটা খারাপ ছিল যে ফ্লোর থেকে ওঠার শক্তিটুকু আমার ছিল না। ওই লোক তখন প্রস্তাব দিল তার শর্ত যদি পূরণ করি তাহলে আমাকে জেল থেকে বের হতে সাহায্য করবে। আমি শর্ত না শুনতেই ওকে না করে দিয়েছি। যখন জানোয়ারটা দেখলো ওর প্রস্তাবে আমি কোনোভাবেই রাজি হচ্ছি না, তখন ওই কুলাঙ্গারের বাচ্চা তোমাকে নিয়ে হুমকি দিল পূর্ণ। তুমি আমার দুর্বল দিক এটা তো জানো, নাকি এটুকুও তুমি আজ বিশ্বাস করতে প্রস্তুত না? আমি সব সত্যি বলছি পূর্ণ। তোমার কিছু হলে আমি কি করতাম, কিভাবে সহ্য করতাম? আমি ওই জেলের মধ্যে আমি যেখানে সুস্থ ছিলাম না সেখানে ও যদি তোমাকে কিছু করতো। আমার পুরো জীবনে এমন অসহ্য অবস্থার মধ্য দিয়ে কোনোদিনও চাইনি পূর্ণ। আমি স্বামী হয়েও তোমার ইজ্জত রক্ষার মতো অবস্থায় তখন ছিলাম না। না হলে ওই জানোয়ারের কলিজা আমি আস্ত রাখতাম না। যদি ওই জানোয়ার তোমাকে কিছু করতো এটা ভাবলেই। গলা আটকে এলো পূর্বের। নিঃশ্বাস নিতেও হাঁসফাঁস করছে। চাপা কান্নার জন্য গলা শুকিয়ে এলে আচমকা জোরে জোরে কাশতে থাকে সে। নাক বন্ধ হওয়ার কারণে মুখ খুলে অনবরত নিঃশ্বাস নিচ্ছে পূর্ব। তবুও বুকের অবস্থা বেগতিক হয়ে ওপর নিচ করছে ওর। পূর্বের এমন অপ্রকৃতিস্থ অবস্থা দেখে পূর্ণতা অস্থির হয়ে উঠল। হাতের হ্যাঙ্গার ফেলে দিয়ে তাড়াতাড়ি টেবিল থেকে পানি নিয়ে পূর্বের সামনে ফ্লোরে বসে পড়ল। পূর্বের ঠোঁটের কাছে গ্লাস ধরে সম্পূর্ণ পানি খাইয়ে দিল। পানি খাওয়া শেষে চোখ বন্ধ করে ফেলল পূর্ব। পূর্ণতা ততক্ষণে গ্লাসটা আগের জায়গায় রাখতে গিয়েছে। পূর্ব একটু শান্ত বোধ করলে আবার বাকি কথাটুকু চোখ খুলে বলতে শুরু করে। ওর প্রস্তাব ছিল আমি যেন ওর পা ধরি, ওর কাছে আকুলি বিকুল করে নিজের সমস্ত কার্যকলাপের জন্য ক্ষমা চাই। যদি ওর এই প্রস্তাব আমি মেনে নিই তাহলে ও তোমাকে কিচ্ছুই করবে না। খুশি হয়ে বকশিস হিসেবে আমাকে জেল থেকে বের করার সুপারিশও করবে।
আমার যা কিছু আটকে রেখেছে সব ছেড়ে দেওয়ার ব্যবস্থা করবে। আর যদি নিজের আদর্শ ক্ষুণ্ণ করে মাফ না চাই, তাহলে ও তোমাকে বিবস্ত্র করে। কথা শেষ করতে পারল না পূর্ব। অসহ্য যন্ত্রণায় বিদ্ধ হয়ে আবারও দৃষ্টি নত করে ফেলল। বুকের উপর ভারী চাপ অনুভব হচ্ছে ওর। কিচ্ছু সহ্য হচ্ছে না। পুরনো দিনগুলো স্মরণ করে বারবার ওই দৃশ্যটা মাথায় ঘুরছে। চোখের পাতা না চাইতেও পূর্ণতার করুণ দশার চিত্র ভাসছে। যদি ইমতিয়াজ পূর্ণতার সাথে এমন কিছু করত, তাহলে কি পূর্ব মানসিক ভারসাম্য ঠিক রাখতে পারত? এদিকে পূর্ণতা যত শান্ত আচরণ করছিল, ভেতরে ভেতরে যেন কালবৈশাখী ঝড় ছিন্ন ভিন্ন করে দিচ্ছে ওকে। হাত পা ঠান্ডা হয়ে আসছে ওর। বুকের হৃৎপিণ্ড প্রচণ্ড অস্থিরতায় দম আটকে ফেলছে। পূর্ণতা আর নিজেকে সামলাতে পারল না। ওই মুহূর্তে দৌড়ে পূর্বের সামনে এসে ফ্লোরে বসে পড়ল। তখন নিচু করে রাখা পূর্বের মাথাটা শক্ত দুহাতে ধরে নিজের দিকে তুলল। পূর্বের অশ্রুপূর্ণ লাল হয়ে যাওয়া চোখ দুটোর দিকে তাকাতেই বুকটা মোচড়ে এলো পূর্ণতার। মুহূর্তেই সমস্ত শরীর কেঁপে উঠল তুমুল কান্নায়। চোখের কার্নিশ বেয়ে পানি পড়তে লাগলো বড় বড় ফোঁটায়। পূর্ণতা পূর্বের দিকে তাকিয়ে কান্নারত অবস্থায় ধীর গতিতে ডানে বামে মাথা নাড়ল। পূর্ব তখন ভেজা পাপড়ির অসহায় দৃষ্টিতে পূর্ণতার দিকে তাকালে ওর নাবোধকের ইশারাটা বুঝতে পারে। কান্না না করার জন্য পূর্ণতা না করছিল। ব্যাপারটা বুঝতেই পূর্বের ঠোঁটে সূক্ষ্ম হাসির আভাস থাকা দিল। হাসির ওই মুহূর্তটুকু দেখে পূর্ণতার ভেতর কাঁপন শুরু হয়ে যায়। থেমে থেমে চাপা কান্নার জন্য পূর্বের অধৈর্যরা কাঁপছে। দাঁত দিয়ে ঠোঁট কামড়ে কান্নার গেলার জন্য অধর দুটো লাল হয়ে আছে। পূর্বের মাথা থেকে ধীরে ধীরে হাত দুটো গালে নামলো পূর্ণতার। হাতের মাঝে পূর্বের মুখটা আবদ্ধ করে কিছুক্ষণ তাকিয়ে থাকলে গালের 4 আঙ্গুল বসিয়ে বৃদ্ধাঙ্গুল এগিয়ে চোখের নিচটুকু মুছে দিল। নিজের নরম ওষ্ঠ এগিয়ে পূর্বের বদ্ধ চোখের উপর প্রগাঢ়ভাবে চাপ দিল ও। বহুদিন পর পরমভাবে উষ্ণ স্পর্শ পেল পূর্ব। অস্থির হয়ে ওঠা হৃদযন্ত্র আস্তে আস্তে শান্ত হতে লাগলো। একে একে 2 চোখের উপর অধর যুগল ছুঁয়ে দিল পূর্ণতা। কপালেও পরম আহ্লাদে চুমু খেলো। গাল ছেড়ে পূর্বের ঘাড়ের কাছে হাত রেখে দিল। আরেক হাতটা এগিয়ে পূর্বের কপালের কাছে ডান দিকের ব্যান্ডেজটা স্পর্শ করে দেখল। আঙুলের ক্রস ব্যান্ডেজটা দেখতেই শান্ত সুরে বলল, এখনো ব্যথা করে? পূর্ব নির্লিপ্তে মাথাটা না সূচকে মৃদু নাড়ল। পূর্ণতা উত্তরটা পেয়েও আবার ব্যান্ডেজটার উপর আঙ্গুল স্পর্শ করল। ঘাড় থেকে হাত সরিয়ে পূর্বের হাত দুটো মুঠোয় নিয়ে অজস্র চুমু খেল সে। পূর্বের 2 হাতের তালুতে ছুঁয়ে দিতেই পূর্ব ওকে বলল এখন ঘুমিয়ে পড়তে, রাত বেশ হয়েছে, এবং ওষুধগুলো খেয়ে এখনই শুয়ে পড়তে। পূর্ণতাকে বিছানায় শুতে বলে ছেলের জন্য একবার বেরুলো পূর্ব। কোনো কিছুর প্রয়োজন আছে কিনা সেটা দেখার জন্য পূর্বিকার রুমে নক করলো। কিছুক্ষণের মধ্যে দরজা খুলতেই সে দেখলো কাঙ্ক্ষিত শিশুটা পূর্বিকার কোলে ঘুমাচ্ছে। পূর্ব একগাল হেসে দিয়ে ওর কোল থেকে ছেলেকে নিল। সাদা বেবি ওয়েপারে ছোট্ট নবজাতক চোখ বন্ধ করে ঘুমিয়ে আছে। পূর্বিকা বিছানার দিকে রাবার ক্লথটা ঠিক করতেই ভাতিজা শোয়ার জায়গাটা ঠিক করে বলল, তুই কি আমার সাথে রাগ করেছিস? প্রশ্ন শুনে ছেলের দিক থেকে দৃষ্টি ফিরিয়ে পূর্বিকার দিকে কৌতূহলী দৃষ্টিতে তাকালো পূর্ব। জিজ্ঞাসু সুরে প্রস্তুত ভঙ্গিতে বলল, রাগ করলে আমার ছেলেকে নিশ্চয়ই তোর কাছে পাঠাতাম না। পূর্বিকা হোঁচট খেল। ভাতিজির বালিশটা ঠিক করতে যেয়ে হাত থামিয়ে অমনি পূর্বের দিকে দৃষ্টি দিয়ে বলল, তাহলে আসার পর থেকে কেন আমার সাথে কথা বলছিস না? পূর্ব ধীরে ধীরে বিছানার দিকে এগিয়ে গেল। পূর্বিকার ঠিক করা ছোট্ট নরম বিছানার মধ্যে ছেলেকে শুইয়ে দিল পূর্ব। পূর্বিকা এক দৃষ্টিতে ভাইয়ের দিকে মমতার দৃষ্টিতে তাকিয়ে আছে। কয়েক মুহূর্ত পেরিয়ে গেলে পূর্বিকা ভাতিজার দিকে তাকিয়ে শান্ত সুরে হেসে বলে, লাল টুকটুকে হয়েছে, গাল দুটো একদম লাল। ওর নাম ভেবেছি লালটুস রাখবো। কি বলিস বজ্জাত? পূর্ব এমন বিদঘুটের নাম শুনে প্রচণ্ড ক্ষেপে গেল। সঙ্গে এখন ছেলে না থাকলে পূর্বিকার অবস্থা ভালোই টাইট করতো ও।
পূর্ব রাগ সংবরণ করে স্বর নামিয়ে দাঁত চিবিয়ে বলল, তোকে কে বলেছে আমার ছেলের নাম রাখতে? ভুলেও ওই নামে ডাকবি না। ডাকলে তোর বরের চুল একটাও মাথায় থাকবে না, সাবধান হ। পূর্বিকা কপাল কুঁচকে রাগ দেখাতে গিয়েও আচমকা মুখে হাত চেপে হেসে দিল। অনেক দিন পর পূর্বিকার মুখে প্রাণ খোলা দেখে পূর্বে শৈশবের কথা মনে পড়ল। ছোট থেকে পূর্বিকা ছোট ভাইয়ের শাসন খেয়ে বড় হয়েছে। স্বাভাবিক ভাই বোনের মতো ঝগড়া করেছে, কথা কাটাকাটি হয়েছে, মারামারি অবশ্য ওরকম কখনো করেনি। পূর্ব পুরনো দিনের কথা ভেবে স্নিগ্ধ হলো। পূর্বিকেও হাসিটা অল্প অল্প কমিয়ে পূর্বের কাছে এগিয়ে গেল। মাথায় হাত রেখে চুলে আঙ্গুল চালাতেই কেমন আবেগের সুরে বলে উঠল, তোর জেলে যাওয়ার কথা শুনে প্রচুর কষ্ট হয়েছে পূর্ব। তোর কাছে এই প্রথম আমি থাকতে পারলাম না ভাই। তোকে কোনোদিন আমি দুঃখ পেতে দেইনি। আব্বুর বকুনি থেকে কতবার বাঁচিয়েছি, কিন্তু শকুনের কাছ থেকে তোকে বাঁচাতে পারিনি রে। তোকে কতবার বলেছি এসব রাজনীতি তুই করিস না। তুই ভালো ছাত্র, লেখাপড়া কর, ভালো একটা রেজাল্ট করে বিদেশে চলে যা, এই দেশে থাকিস না। তুই আমাদের কারোর কথাই শুনলি না। আমার বিয়ের মধ্যেও পূর্ণতার যে ঘটনা ঘটলো, বিশ্বাস কর এখনো রাতের বেলা ঘুম না ধরলে ওই দৃশ্য ভাসে। তোকে ওইভাবে চিৎকার করতে জীবনেও দেখিনি পূর্ব। ছোট থাকতে তোর ডান পায়ে তার কাটা ঢুকেছিল। ওই ব্যথায় তুই যতটা না কেঁদেছিস, তার চেয়ে বহুগুণ বেশি পূর্ণতার রক্তাক্ত বেহুশ থেকে তুই কেঁদেছিলি পূর্ব। তোর জীবনটা এমন কেন রে? তোর জীবনের কষ্টগুলি কি আমাকে দেওয়া যায় না? আমাকে দিয়ে দে ভাই, তুই আমার সুখগুলো নিয়ে নে। তোর কষ্টের কথা চিন্তা করলে আমি ওই বিদেশে মাটিতে শান্তিতে থাকতে পারি না। যদি আল্লাহ আমাকে এমন কিছুর ক্ষমতা দিত, তাহলে তোকে আমি কোনো দিন কষ্ট পেতে দিতাম না পূর্ব। তোর মতো ভাই কারোর কপালে পাও ভাগ্য। তুই আর কোনোদিন ওই পথে যাস না ভাই। তোর সন্তানটার দিকে খেয়াল দে, একটু স্বার্থপর হওয়ার চেষ্টা কর। সমাজের মানুষ নিয়ে আর মাথা ঘামাস না, ওরা তোর উদারতা পাওয়ার যোগ্য না পূর্ব। পূর্বিকা সাথে সাথে দু চোখে বৃদ্ধাঙ্গুল ও তর্জনী চাপল। পূর্বের মাথা থেকে হাত সরিয়ে ওড়না টেনে চোখ মুছে ফেলল। পূর্ব তখন গাঢ় দৃষ্টিতে পূর্বিকার দিকে তাকিয়ে আছে। এটা দেখে পূর্বিকা একটু অপ্রস্তুত হয়ে পড়লে তাড়াতাড়ি নিজের আবেগান্বিত অবস্থা ঢাকার জন্য ভাতিজার দিকে তাকিয়ে বলল, বললি না ছেলের নাম কি রেখেছিস? পূর্ব ওর কাছ থেকে চোখ সরিয়ে ছেলের দিকে তাকালো। ছোট্ট আঙ্গুলের হাতটা এনে প্রতিটা আঙ্গুলে চুমু খেয়ে বলল, ওয়াসিফ প্রণয়। পূর্বিকা আশ্চর্য হতে গিয়ে হেসে দিয়ে বলল, প্রণয়? কি ভেবে এই নাম রাখলি? পূর্ব ওর দিকে দৃষ্টি নিয়ে আবার ছেলের দিকে তাকিয়ে নরম সুরে বলল, প্রণয় অর্থ ভালোবাসা। ও আমার ভালোবাসার চিহ্ন আপি। অনেক কষ্টের পর ও দুনিয়ার আলো দেখেছে। ওকে নিয়ে আমার আর পূর্ণতার স্বপ্ন আছে। আমি চাই না ও বাবার মতো হোক, আমি চাই না ও মায়ের মতো নরম হোক। আমাদের দুজনের ভালো সব গুণ নিয়ে ও পৃথিবীর আলোতে বেড়ে উঠুক। আমার জীবনে তোর মতো বড় বোন, মায়ের মতো আদর্শ নারী, বাবার মতো বলিষ্ঠ মানুষ পেয়েছি। আমার প্রণয় যেন সবার ভালোবাসায় বড় হোক আপ্পি। আমার জীবনে আর কিছুই আমি চাই না। কথাটুকু শেষ করতেই পূর্ব প্রণয়ের কপালে চুমু খেল। পূর্বিকার দিকে দৃষ্টি দিয়ে বলল ছেলের প্রতি ধ্যান রাখতে। এরপর চুপচাপ রুম থেকে বেরিয়ে গেল। নিজের রুমে এসে দেখল পূর্ণতার লাইট নিভিয়ে শুয়ে পড়েছে। ঘুমিয়ে গেছে কিনা বোঝা যাচ্ছে না। পূর্ব নীরবে রুমে ঢুকে দরজা চাপিয়ে শার্টটা খুলে ফেলল। আলমারি খুলে টি শার্ট বের করে সেটা পরে নিল। বিছানার দিকে আসতেই দক্ষিণ দিকে জানালাটা খুলে শুয়ে পড়ল। শহরে এখন আর জাঁকিয়ে শীত নেই। ঠান্ডার রেশ বক্ষস্থল পর্যন্ত কাঁপিয়ে দেয় না এখন। গায়ের কম্বলটা এই জন্য পাতলা, ভারী কম্বল নামাতে হয় না। পূর্ব মাথা নিচে হাত দিয়ে ঘুমাতে চেষ্টা করলো, কিন্তু পারল না। মনের মধ্যে কেমন খচখচ করছে পূর্ণতার জন্য। পূর্ব বাম পাশে তাকালো। পূর্ণতা আজ অদ্ভুতভাবে শুয়েছে। কোলবালিশ টেনে মুখ লুকিয়ে রেখেছে। পূর্বের একটু রাগ হলো। স্বামী পাশে রেখে বালিশকে জাপটে ধরার মানে কি? পূর্ব তৎক্ষণাৎ পূর্ণতার বাহুটা টেনে এমনভাবে নিজের
ঘুরালো যে পূর্ণতার দিকে তাকাতেই পূর্ব ভ্রু কুঁচকে উদ্গ্রীব কণ্ঠে বলল, কাঁদছ কেন পূর্ণ? আসো, কাছে আসো, আসো জলদি। পূর্ব দ্রুত দুহাত বাড়িয়ে পূর্ণতাকে বুকের কাছে টানল। মুখের উপর থেকে পূর্ণতার চুলগুলো সরিয়ে দিল। কম্বলটা টেনে গা ঢেকে দিতেই পূর্ব ওর মাথায় হাত বুলিয়ে বলল, এখন আমি আছি তো, কাঁদতে চাইলে আমার বুকে মুখ গুঁজে কাঁদো, আমি একটুও কষ্ট দেব না। আর ওভাবে বালিশ টেনে ঘুমাবে না পূর্ণ, আমাকে ধরে ঘুমাবে। আবছা অন্ধকারে পূর্ণতা মুখ তুলে পূর্বের মুখের পানে তাকালো। শেষে হাত বাড়িয়ে পূর্বের পিঠ আঁকড়ে বুকে মুখ লুকিয়ে ফেলল। গুটিসুটি হয়ে পূর্ণতার চোখ বন্ধ করলে পূর্ব ওর মাথায় থুতনি রেখে ঘুমিয়ে পড়ল। ঘড়ির কাঁটার সময় এবং ক্যালেন্ডারের পাতা দিন দুটোই পেরিয়ে গেল বহুদিন। ওয়াসিভিলায় এখন আর খাকা শূন্যতা বিরাজ করে না। মানুষের হইচই এবং প্রণয়ের কান্নাকাটিতে বাড়ির মধ্যে শব্দের ধারা চলতেই থাকে এখন। আজ পূর্বের কাছে প্রচুর ঝাড়ি খেয়ে কথা বন্ধ করে দিয়েছে পূর্ণতা। সেই সঙ্গে পূর্ণতা স্থির করেছে এখান থেকে চলে যাবে সে এবং সোজা গিয়ে খোদে যাও কবিরের কাছে উঠবে। পূর্ব সাফ সাফ বলে দিয়েছে, যেতে চাইলে যাও, কোনো বাধা নেই, কিন্তু প্রণয়কে সঙ্গে নিয়ে কোথাও বের হওয়ার সাহস না দেখায়। পূর্বের এমন কথা শুনে পূর্ণতা মনে মনে ঠিক করলো সে ইচ্ছে করে পূর্বের সাথে কথা বলতে যাবে না। যদি পূর্ব নিজ থেকে কথা বলে বা কাছে আসে তাহলেই সেটা অন্য কথা। প্রণয়কে পেয়ে অন্য মাত্রায় রূপ পেয়েছে পূর্বের ব্যক্তিত্ব। সে এখন আর বাইরে যাওয়ার জন্য খুব সকালে ওঠে না, পার্টির নাম মুখে থেকে বেরোয় না, কোনো দলবল নিয়ে চলাচলের কথাও সে উচ্চারণ করে না। আগের মতো কোনো কিছুই সে আর নেই। জেলে থাকাকালীন পূর্ব তার সদস্যপদ হারিয়ে ফেলে এবং দল থেকেও তাকে বহিষ্কার করা হয়। এরপর জেল থেকে বের হয়ে সে অন্য জায়গায় নিজেকে নিয়োগ করেছে, তাও সেটা চুপিসারে, কাউকে না জানিয়ে। পলাশ ওয়াসিফ পুরোপুরি সুস্থ কখনো না হলেও এখন একটু আধটু পরিষ্কার কথা তিনি বলতে পারে। নাতির লাল মুখটা দেখে তার অন্তরটা ঠান্ডা হয়ে যায়। ছেলেকে হাস্যোজ্জ্বল চেহারায় দেখে পরাণ জুড়িয়ে যায়। তিনি কান্নায় নিজের সুখটাকে এখন বেশি প্রকাশ করেন। আগের মতো ধমক বা উচ্চস্বরে কথা তিনি বলেন না। পূর্বিকা কয়েক মাস কাটিয়ে আবার বিদেশে যাওয়ার প্রস্তুত নিচ্ছে। এর মধ্যে পূর্বিকা স্বামীর কয়েকবার এসে সবার সাথে দেখা করে গেছে। পরন্ত বিকেলের কমলার সূর্যটা পশ্চিমে হেলায় প্রস্তুতি নিচ্ছে। আকাশের এক ঝাঁক পাখি অনেকক্ষণ ধরে উঠছে। পরিবেশটা শান্ত কোমল হয়ে এসেছে। পূর্ণতা শুকনো কাপড়গুলো ভাঁজ করে আলমারিতে রাখছে। পূর্ব সকাল থেকেই বাড়িতে নেই। আসার নামগন্ধ প্রায় বোঝা যাচ্ছে না। কোন দিকে ফোন দিলে সেই আগের মতো ফোন ধরে না। প্রণয় আয়শার কাছে ঘুমাচ্ছে। পূর্বিকা পলাশের সাথে গল্পগুজব করে সময় কাটাচ্ছে। কিন্তু চিন্তিত পূর্ণতা আজ হঠাৎ করেই বেশি চিন্তায় বিভোর হলো। পূর্বকে নিয়ে শুধু একটাই চিন্তা ওর মাথায় ঘোরপাক খায়, যেন কখনো ওই রাজনীতির পথেও ফিরে না যায়। ঘড়িতে আরেকবার চোখ রেখে হতাশার শ্বাস ফেলল। 4 ঘন্টা শেষ হয়ে 5 ঘন্টা হতে চলল। এবার যেন ধৈর্য রাখতে পারল না পূর্ণতা। আলমারি বন্ধ করে ফোনটা হাতে নিল। পূর্বকে কল দিয়ে প্রচণ্ড খারাপ কথা শোনাবে এটাই মনে মনে স্থির করল। কল দিল ঠিকই, কিন্তু পূর্ব রিসিভ করল না। পরপর 8টা কল শেষে পূর্ণতা যখন রাগে অভিমানে ফোন বিছানায় ছুড়বে ওই মুহূর্তে ফোন বাজতে লাগলো। আমাকে উদ্ধার করো, ও চলে যাচ্ছে, ও আজীবনের জন্য চলে যাচ্ছে, আর নাকি ফিরবে না, মুখও দেখবে না, আমাকে উদ্ধার করো।